বিমা খাতে আস্থা ফিরিয়ে আনার তাগিদ অর্থ উপদেষ্টার, সেবার মান বাড়াতে নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার তাগিদ। মোদি প্রসাধনী সহ ক্ষুদ্র বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ভ্যাটের আওতা মুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির, এনবিআর সংস্কারের আহ্বান। ঊর্ধ্বমুখী চালের বাজার কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকার মতো, পরিবহন ভাড়া এবং বিদ্যুতের দাম বৃদ্ধির অজুহাত ব্যবসায়ীদের। আমন্ত্রণ বিজনেস রোডেতে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছে পুরো খবর এবং পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি রাবেয়া স্মৃতি। কমিশনকে আয়ের খাত হিসেবে নেয়ার কারণে মালিক পক্ষ লাভবান হলেও বিমা কোম্পানিগুলো দুর্বল হয়ে পড়ছে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। বিমা খাতের সম্ভাবনা এবং চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেছেন তিনি। নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার তাগিদ দিয়েছেন তিনি এ সময়। অনুষ্ঠানে বক্তারা বলেছেন যে ভাবমূর্তির সংকট বিমা খাতের সবচেয়ে বড় সমস্যা। সময় মতো দাবি পরিশোধ না করায় এই গ্রাহকেরা আস্থা হারিয়েছেন। সবচেয়ে অবহেলিত খাতগুলোর একটি হচ্ছে বিমা খাত। প্রস্তাবিত বাজেটেও সেভাবে গুরুত্ব পায়নি। এই খাতের সম্প্রসারণে সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতার সৃষ্টির তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন যে সম্ভাবনা কাজে লাগাতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। বিমার আওতা বাড়াতে পণ্যে বৈচিত্র্য আনার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা আরও বলেছেন যে বিমা খাতের উন্নয়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নিয়ন্ত্রক সংস্থার উপর আস্থাহীনতা তৈরি হয়েছে, তা দূর করার উপরও গুরুত্ব দিয়েছেন তিনি। আমরা কোনো ওভার রেগুলেশন দেখতে চাই না, কিন্তু একই সঙ্গে আমরা যেটা চাই যে একটা শক্তিশালী রেগুলেটরি কাঠামো গড়ে উঠুক, যার মাধ্যমে বাংলাদেশের সকল মানুষের মধ্যে বিমার গ্রহণের বিস্তৃতি বাড়বে, একই সঙ্গে জবাবদিহিতা বাড়বে এবং একই সঙ্গে যিনি গ্রাহক তার যেন প্রতিটি বিষয় অর্থাৎ তার ন্যায্য প্রাপ্তি ঘটে। মোদি প্রসাধনী এবং ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট এবং করের আওতা মুক্ত রাখার দাবি জানিয়েছে বাংলাদেশের দোকান মালিক সমিতি। পাশাপাশি আয়কর আইনের 216 ধারা বাতিলেরও দাবি জানিয়েছেন সমিতির নেতারা। তারা বলছেন যে সীমিত আয়ের প্রান্তিক ব্যবসায়ীদের উপর ভ্যাটের বোঝা চাপালে এসএমই খাতে নৈরাজ্য তৈরি হবে। সমিতির নেতারা অভিযোগ করেছেন এ সময় যে অদৃশ্য কারণে এনবিআর অটোমেশন হচ্ছে না। ভ্যাট আদায়ে মানুষকে আগ্রহী করতে পুরো প্রক্রিয়ায় সংস্কার এবং দক্ষ জনবল নিয়োগের দাবি জানিয়েছেন তারা। বলেছেন দেশের 1 কোটি টিআইএন ধারীর মধ্যে মাত্র 37 লাখ রিটার্ন জমা দেয়। বাকি করদাতাদের খোঁজ না নিয়ে সীমিত আয়ের ক্ষুদ্র ব্যবসায়ীদের চাপে ফেলা হচ্ছে। প্রান্তিক পর্যায় থেকে কর আদায়ের সক্ষমতা সরকারের এখনো পর্যন্ত তৈরি হয়নি। এতে রাজস্ব আদায়ের চেয়ে খরচই সবচেয়ে বেশি হয়। ভ্যাট প্রদান করে ভোক্তা ব্যবসায়ীরা কালেক্টরের ভূমিকা থাকবেন। আমাদের প্রশ্ন, মাননীয় অর্থমন্ত্রী ক্ষুদ্র অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা কিভাবে ভোক্তার নিকট থেকে ভ্যাট এবং কর আদায় করবে তা আমাদের বোধগম্য নয়। আর এখানে কতই বা রাজস্ব আদায় হবে, তার সঠিক পরিসংখ্যান কি জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আছে? আমরা যে কর দিই, এই কর আইনটি কিন্তু ব্রিটিশ আমলে পরিণত। এটার মধ্যে অদ্যাবধি কোনো পরিবর্তন করা হয়নি। এটা মিনিমাম 25%, উপরে 40% পর্যন্ত। তো আমরা কিন্তু এত ব্যবসা করি না, আমাদের ব্যবসার পরিমাণ এত না। ভ্যাট পরামর্শক নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন ভ্যাট পরামর্শকরা। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগরুনি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এই আহ্বান জানিয়েছেন তারা। বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন যে চলতি অর্থ বছরে প্রায় 7 লক্ষ কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তার প্রায় 6 লক্ষ কোটিরও বেশি আদায় হবে ভ্যাট এবং ট্যাক্স থেকে। এজন্য এই খাত সংশ্লিষ্টদের অবদান খাটো করে দেখার কোনো সুযোগ নেই। বক্তারা বলেছেন যে বর্তমানে ভ্যাট পরামর্শক পরীক্ষার সিলেবাসে বেশ কিছু অপ্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করা রয়েছে, যা ভ্যাটের ক্ষেত্রে খুব একটা কাজে আসে না। এজন্য ভ্যাট পরামর্শক পরীক্ষায় শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের উপর গুরুত্ব আরোপ করা জরুরি বলে উল্লেখ করেন তারা। গত বছরও কিন্তু ভ্যাটের মোটামুটি 1,88,000 কোটি টাকা ভ্যাটের টার্গেট ছিল সরকারের, সেটা সরকার মোটামুটি ফুলফিল করতেছিল। কিন্তু আপনার কাস্টমস ট্যাক্স এবং ইনকাম ট্যাক্সে 58,000 কোটি টাকা সরকারের ঘাটতি দেখা গেছে। Certainly,
একটা সাকসেস আসবে, প্রচুর রেজিস্ট্রেশন হবে এবং প্রচুর নন কমপ্লায়েন্স হবে। 2030 সালের মধ্যে সরকারি এবং স্বায়ত্তশাসিত খাতে 30% বৈদ্যুতিক যানবাহন চালুর লক্ষ্য রয়েছে সরকারের। তবে এই লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অবকাঠামো খাতে বেশ কিছু প্রতিবন্ধকতা রয়েছে বলে মনে করেন ডিসিসিআই নেতৃবৃন্দ। সকালে ডিসিসিআই আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন যে বৈদ্যুতিক যানবাহনের উৎপাদন বৃদ্ধির জন্য যন্ত্রাংশ আমদানিতে কর ছাড় দেওয়া হয়েছে, ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে 2031 সাল পর্যন্ত। এছাড়া আগামী অর্থ বছরের বাজেটে ইভি নিবন্ধনে অগ্রিম কর হ্রাস এবং সোলার পাওয়ারে কর ছাড় দেওয়া হয়েছে। এত সব সুবিধা থাকলেও অবকাঠামোগত জটিলতা এই খাত বিকাশের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। জাতীয় গ্রিডে বিদ্যমান জ্বালানি সংকটের পাশাপাশি ঢাকা এবং মহাসড়কগুলোতে চার্জিং স্টেশন এবং বাস ডিপোর তীব্র অভাব বড় সংকট হয়ে দাঁড়াবে। এছাড়া উচ্চ প্রাথমিক মূল্য এবং ব্যাটারি রিসাইক্লিং ইকোসিস্টেম না থাকাতে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধির পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে বলে মনে করেন ডিসিসিআই সভাপতি। সংকট উত্তরণে এই খাতে সরকারকে আরও বেশি বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তিনি। অন্যান্য অনেক দেশ রয়ে গেছে যেখানেই আমাদের ইলেকট্রিক মোবিলিটির প্রসার ঘটেছে, সেখানে প্রথমে গণপরিবহনকে কিন্তু সরকারকে ইনভেস্ট করতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি অলরেডি কিন্তু পার্লামেন্টে সংসদে বলেছেন 250 না 400 বাস ওনারা সরকারিভাবে নামাবে। ইট ইজ আ ভেরি এক্সপেন্সিভ টেকনোলজি। বিশ্ববাজারে সার এবং জ্বালানির দাম এবং সরবরাহে অস্থিরতা মোকাবেলা, খাদ্য নিরাপত্তা টেকসই রাখা এবং দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে বাংলাদেশের 2টি প্রকল্পে $1.1 বিলিয়ন অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থার ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ এবং ভুটানের ডিভিশন ডিরেক্টর পেসমে বলেছেন যে মধ্যপ্রাচ্য সংঘাতের কারণে খাদ্য, সার এবং জ্বালানির দাম বৃদ্ধি এবং রাজস্ব ব্যয়ের সীমাবদ্ধতা বাংলাদেশের অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে। এতে ক্ষুদ্র কৃষক এবং দরিদ্র এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেছেন এই প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে তাৎক্ষণিক সহায়তা দিতে এগিয়ে এসেছে বিশ্বব্যাংক। ধান উৎপাদনের জন্য সার সরবরাহ নিশ্চিত করা, পরিবার, কর্মসংস্থান এবং জীবিকা সুরক্ষা এবং জরুরি সেবা অব্যাহত রাখতে এই সহায়তা দেওয়া হচ্ছে। চালের বাজারে কোনো স্বস্তি নেই। ঈদের পর থেকেই ঊর্ধ্বমুখী প্রবণতার লাগাম এখনো পর্যন্ত টেনে ধরা যায়নি। জাত এবং মানভেদে কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকার মতো। এতে বিপাকে পড়েছেন স্বল্প আয়ের ক্রেতারা। আড়তদাররা জানিয়েছেন যে মিলগেটেই বিক্রি হচ্ছে চড়া দামে, পাশাপাশি যুক্ত হয়েছে এতে বাড়তি পরিবহন ভাড়া এবং বিদ্যুতের মূল্য। ঈদের পর থেকেই বাড়ছে চালের দাম। রাজধানীর বাজারে মানভেদে মিনিকেট বিক্রি হচ্ছে 72 থেকে 80 টাকার আশেপাশে। নাজির শালের কেজি 75 থেকে 85 টাকা। তবে 28 চাল বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকায়। মোটা জাতের স্বর্ণ বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে। দাম বাড়ার এই প্রবণতায় অস্বস্তিতে পড়েছেন স্বল্প ও মধ্য আয়ের ক্রেতারা। খুব কঠিন, অ্যাডজাস্টমেন্টটা করা খুব কঠিন। এদিকে টান দিতে গেলে ওদিকে ছুটে যায়, আর ওদিকে টান দিতে গেলে এদিকে ছুটে যায়। আয় তো বাড়তেছে না, সবার বৃদ্ধি হচ্ছে না, কিন্তু দাম বৃদ্ধি হয়ে চলে যায়। এটা এখন সরকার মানে উপরের কর্তৃপক্ষ যারা আছে তারা যদি এখন এগুলোতে দৃষ্টিপাত না করে তাহলে তো এটা সম্ভব না। দোকানিরা বলছেন আড়তেই চড়া দামে বিক্রি হচ্ছে, যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। তবে দায় নিতে নারাজ পাইকার ও আড়তদাররা বলছেন চলতি মাসে নতুন করে বিদ্যুতের দাম বাড়ার প্রভাব পড়েছে হাস্কিং মিলে, পাশাপাশি বেড়েছে পরিবহন খরচও। ওই ধানটা যখন মিছিলে মারাই করে তখন কিন্তু বিদ্যুৎ লাগে, আর বাণিজ্যিক বিদ্যুৎ তো অনেক দাম, 9 টাকার মতো মনে হয় বাড়ছে, এই জন্য এই চালের দাম বাড়তে। যখন এলসি বন্ধ হয়ে যাওয়ার পরেই বাজারটা একটু আপগ্রেড হয়ে গেছে। আর নাজির শালের সবচেয়ে বড় সমস্যা যেটা নাজির শাল, বর্তমানে নাজির শাল অ্যাভেলেবেল নেই। সরকার বাজেটে ভর্তুকি দিছে, শুল্ক কমাইছে, কিন্তু বাজারে কোনো কম নেই। বাজারে সব দাম বাড়ছে। বড় বড় মেলারাই তো মেন সিন্ডিকেট, তারাই তো স্টক করে রাখে। ধানের দাম বাড়ার অজুহাত দিচ্ছেন মিল মালিকরা। বলছেন মৌসুম শেষ, এখন আর কৃষকের গোলায় ধান নেই। পাশাপাশি চড়া সুদে ব্যাংক থেকে ঋণ নেওয়ায় বেড়ে যাচ্ছে ব্যবসার খরচ। গভর্নমেন্টও ধান কিনছে, আমরা বেসরকারিভাবে আমরাও ধান কিনছি। তার মানে বাজারে 2 শ্রেণীর ভোক্তা, এবং গভর্নমেন্টের যে বাজার যে 1440 টাকা
যে ধানের মূল্য নির্ধারণ করছে, সেক্ষেত্রে আমরাও যে বাজারে কম্পিটিশন ধান কিনে লাগছে, এতেও আমাদের একটু ধানের বাজার বেশি কিনতে হয়েছে। এবারে বাজেট প্রস্তাবনায় ধান, চাল, গম, আটা সহ অন্তত ৬০ পণ্যের বড় ধরনের শুল্ক ছাড়ের ঘোষণা এসেছে। উৎসে কর কমিয়ে 0.৫% নামিয়ে আনার প্রস্তাব করেছে অর্থমন্ত্রী। ১% হতে শারদিন অন্তরা, যমুনা নিউজ। দর্শক, জাতীয় সংসদে এই মুহূর্তে বাজেট অধিবেশন চলছে, আমরা সরাসরি সেই অধিবেশনে যুক্ত হচ্ছি। বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকার সময় আমার চমুনি এসএ কলেজটি বন্ধ হয়ে গেছিল। প্রায় 40 একরের উপরে কলেজটি নির্মিত। এই কলেজের উনি 13টি বিভাগে সেদিন অনার্স কোর্স চালু করেছিলেন, 105 জন শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছিলেন। আমি আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রী এখানে নাই আছেন, বলল যে ন্যূনতম 6টি মাস্টার্স কোর্স এই কলেজে চালু করার জন্য দাবি জানাচ্ছি। আমার এখানে একটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটু 1 মিনিট বাড়ায় দেবেন স্পিকার, 1 মিনিট। একটি ভোকেশনাল ডিপ্লোমা ইনস্টিটিউট করেছিলেন, আমি সেটাকে 91 সালে ডিপ্লোমা করেছিলাম, 2001 সালে এটাকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কলেজে রূপান্তর করেছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 30 বিঘার উপর একটি ATI, একটি এগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট করে গেছেন। সেখানে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় স্পিকার মহোদয় বলে গেছেন, টাইম চাহিয়া লজ্জা দিবেন না। আলোচনায় অংশগ্রহণ করবেন বরিশাল 3 আসনের নির্বাচিত সদস্য জনাব জয়নুল আবিদিন। জনাব জয়নুল আবিদিন, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাজেট সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই। একটা জিনিস আমি খুব ভালো পারি, আপনি যেটা ভালো জানেন, যে মাইলর বলতে খুব ভালো পারি। তারপরেও যেহেতু 2026-27 সনের বাজেট নিয়ে আলোচনা চলছে, আলোচনা হচ্ছে, এই সম্পর্কে 2-1টি কথা বলতে চাই। আমার ডান পাশের বন্ধুদের বক্তব্য শুনেছি, আমার পাশের বক্তব্য, সকলের বক্তব্য শুনেছি, এবং প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের যুক্তি উপস্থাপন করেছেন। কেউ বলেছেন 9,38,000 কোটি টাকার বাজেট, এটা খুব বড় বাজেট হয়ে গেছে, এটা বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, এই বাজেট বাস্তবায়ন শুরু হয়ে গেছে তখনই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, গণমানুষের নেতা যখন দুটি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন। হ্যাঁ, মালয়েশিয়া এবং চায়না, এই দুইটি অঞ্চল বাংলাদেশের অকৃত্রিম বন্ধু, এবং সেখানে তিনি গিয়ে এসে আজকে যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতি প্রমাণ করে যে বাজেটের বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। দর্শক, জাতীয় সংসদ ভবন থেকে বাজেট অধিবেশনে আমরা সরাসরি যুক্ত ছিলাম। আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। গ্রীষ্মকালীন পাহাড়ি ফলের উৎসব আয়োজন করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। পাহাড়ের নানা জাতিগোষ্ঠীর মানুষেরা তাদের উৎপাদিত ফল নিয়ে এসেছেন এই মেলাতে। রাজধানীর বেইলি রোডের পার্বত্য ভবনের নিচতলাতে আয়োজিত এই মেলায় পাহাড়ের উৎপাদিত নানা ফল দেখা গেছে। বিশেষ করে নানা প্রজাতির আম দৃষ্টি আকর্ষণ করেছে দর্শনার্থীদের মাঝে। এছাড়া পাহাড়ের উৎপাদিত স্থানীয় ফল নিয়েও দর্শনার্থীদের মধ্যে দেখা গেছে বাড়তি আগ্রহ। অনেকেই একসঙ্গে পাহাড়ের নানা ফল পেয়ে পরিবার পরিজনদের জন্য কিনছেন। ঢাকায় বসবাস করা পাহাড়ের নানা জাতিগোষ্ঠীর পাশাপাশি ফল কেনায় বাঙালিদেরও আগ্রহ দেখা গেছে। ফলের পাশাপাশি পাহাড়ের নানা জনগোষ্ঠীর সংস্কৃতি তুলে ধরতে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক পর্বেরও। সেখানে নাচ গান পরিবেশিত হয়েছে। পঞ্চগড়ের শালবাহান বাজার পুরোটাই সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। মন প্রতি মরিচ কিনতে কৃষকের থেকে অতিরিক্ত কয়েক কেজি মরিচ আদায় করেন ব্যবসায়ীরা। সেই সাথে দাম নির্ধারণ করেন ইচ্ছে মতো। কেউ প্রতিবাদ করলেই পণ্য ক্রয়ের
পণ্য ক্রয় বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। সম্প্রতি কৃষি বিপণন অধিদপ্তর অতিরিক্ত মরিচ আদায় বন্ধে হাটে মাইকিংও করছেন, তবুও বন্ধ হয়নি সিন্ডিকেটের দৌরাত্ম্য। সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সবচেয়ে পুরনো হাট শালবাহান বাজার। সপ্তাহে 2 দিন লাল মরিচে ছেয়ে যায় এই হাট। উপজেলার 7 ইউনিয়নের কৃষকরা এখানে আসেন কষ্টের ফসল বেচতে, ভিড় থাকে ফরিয়াদেরও। তবু মরিচ বিক্রির পর চাষিরা হাসি মুখে নয়, বাড়ি ফেরেন ক্ষোভ নিয়ে। 40 কেজিতে 1 মণ হলেও এই হাটে সেই হিসেবের বালাই নেই। মণ প্রতি 1 থেকে 6 কেজি পর্যন্ত মরিচ বেশি নেন ব্যবসায়ীরা। এতে প্রতি মণেই লোকসান গুনতে হয় কৃষককে। শুধু ওজনে ঠকানোই নয়, হাটে মরিচের দাম নির্ধারণের একচেটিয়া নিয়ন্ত্রণও গুটি কয়েক ব্যবসায়ীদের হাতে। শালবাহানা হাটে কোনো বাইরে বাড়ি ঢুকলে ওই দিন দাম দেয় বাড়াইয়া, ওই দিন 200-300, ওই যে এই সামনের হাটে 300 টাকা করেছিল, বাইরে বাড়ি ঢুকছিল। এই যে আজকে আসে নাই, আজকে 250। বাজারটা উঠানামা করে, কেন যে এটা করে সেটা তো বুঝতে না। সাধারণ কৃষি মনে 1 কেজি করে আর ফাও বাইরে এখানে পাইকারগুলাই করে। গত হাটে গেছিল 300-310, আজকে হঠাৎ করে 60-70। এটা মনে করেন যে বাইরের পার্টি হয়তো দাবায় রাখে, সিন্ডিকেট ভাবে চলে এরা। হাটে বিক্রি করতে আনলে মনে 2 থেকে 2 কেজি বেশি নেয়, এটা তো কৃষকের অনেক লস। সকালে মরিচের দাম এক, আবার বেলা গড়ালে বিক্রয় ভিন্ন দামে। চাষিরা প্রতিবাদ করলে মরিচ কেনা বন্ধের হুমকিও দেন ব্যবসায়ীরা। কয়েকজন ব্যবসায়ী প্রতি মনে পণ্য বেশি নেওয়ার বিষয়টি স্বীকারও করেন। পরিবর্তন শুধু স্বর্ণের দোকানে হবে, এদিকে হবে না। আপনি কাঁচামাল আনবেন, 1 মণ পেঁয়াজ বেচলে 2 কেজি দিতে হবে। 40 মণ হচ্ছে বা এটা কেউ নিচ্ছে না, যেটা সবাই এখানে থেকে যেটা নিয়ম চলছে আমরা এইভাবেই নিচ্ছি। সিন্ডিকেটের কিছু নেই, বাজারে এটা নুকা রাখতে কেউ পারবে না। কালকে ভুটকি বাড়ি হাটে মাল কিনছি আমরা 70 টাকা, আজকে 80 টাকা কিনলাম, এখন আমরা বেচতে পারতেছি না। উনি তো ঢাকার বাড়ি, উনি নেবে না মালটা। আমরা মনে 1 কেজি নেই, আমরা কিন্তু আবার মনে 1 কেজি মহাজনকে দিয়ে দিই। আমাদের মনে করি মরিচটা কেনার পরে ঢাললে ওখানে বিচি বোটা বাইর হয়, তাতে 1 মণ মরিচে 1 কেজির বেশি নষ্ট হয়ে যায়। বিচি বোটা ময়লা এগুলো তো আমাদেরকে পরিষ্কার করে দিতে হয় মহাজনকে। বিষয়টি জানাজানির পর ওজনের অতিরিক্ত পণ্য আদায় বন্ধে হাটে মাইকিং করেছে কৃষি বিপণন অধিদপ্তর। সিন্ডিকেট বন্ধেরও আশ্বাস দিলেন ইউএনও। 3 জন ব্যক্তিকে আমরা মনে করছি যে আইডেন্টিফাই করতে পারছি। হাতে নাতে ধরতে পারলেই আমরা ব্যবস্থা নিব, হাতে নাতে না ধরতে পারলে মোবাইল কোড করা সম্ভব না। এজন্য আমরা একটু অপেক্ষা করতেছি যে ওনাকে যাতে আমরা যে 41 কেজিতে হচ্ছে 1 মণ হিসেবে মালামাল কিনতেছে এটা ধরতে পারি। কৃষকরা বলছেন আশ্বাস তারা আগেও পেয়েছেন, তবে বদলায়নি কিছু। তাদের দাবি একটাই, এবার যেন হাটে বন্ধ হয় সিন্ডিকেটের কারসাজি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আমের মৌসুমে ব্যবসায়ীদের লেনদেন নির্বিঘ্ন রাখতে 4 জেলায় বাজার সংলগ্ন ব্যাংক শাখা এবং উপশাখা আজ সাপ্তাহিক ছুটির দিনেও সীমিত পরিসরে খোলা রাখা হয়েছে। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে বলা হয়েছে যে চলমান আমের মৌসুমে বৃহত্তর রাজশাহী অঞ্চলের 4 জেলায় বিভিন্ন অস্থায়ী স্থায়ী আম বাজারে বিপুল পরিমাণ আর্থিক লেনদেন হচ্ছে। এই সময় এলাকাতে নগদ অর্থের পর্যাপ্ত সরবরাহ এবং জমা নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নগদ অর্থ সংরক্ষণজনিত ঝুঁকি কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সদর গোমস্তাপুর এবং ভোলাহাট, নওগাঁর সাপাহার, পোরশা এবং নিয়ামতপুর এবং রাজশাহী এবং নাটোর জেলার বিভিন্ন আমের বাজার সংলগ্ন তফসিলি ব্যাংকের শাখা এবং উপশাখা আগামী 31শে জুলাই পর্যন্ত প্রতি শনিবার সীমিত পরিসরে খোলা রাখা থাকবে। সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে ওই নির্দেশনায়। দর্শক, এবার সাপ্তাহিক পুঁজিবাজারের খবরাখবর আপনাদেরকে জানিয়ে দেব। গেল সপ্তাহে নিম্নমুখী প্রবণতায় ছিল পুঁজিবাজার। ডিএসসির প্রধান সূচকের সাথে কমেছে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়াও সপ্তাহের ব্যবধানে কমেছে সেখানে সার্বিক লেনদেনের পরিমাণ। একই ধরনের গতি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম সিএসসির ইন্ডেক্সও। প্রথমেই ডিএসসির খবরাখবর এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই আমরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক প্রায় 8 পয়েন্টের মতো কমে দাঁড়িয়েছে 5652 পয়েন্টে। কমেছে ডিএসএস এবং ডিএস30 সূচক। গেল সপ্তাহে সার্বিক লেনদেন হয়েছে 4757 কোটি টাকার শেয়ার। এর আগে সপ্তাহে লেনদেন হয়েছিল 6419 কোটি টাকার শেয়ার। হাত বদল হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 145টি, কমেছে 222টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 21টি কোম্পানির শেয়ারের দর। ডিএসসিতে লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল বেক্সিমকো ফার্মা। হাত বদল করেছে কোম্পানিটি মোট 59 কোটি 55 লাখ টাকার শেয়ার। 32 কোটি 4 লাখ টাকা 24 লেনদেনের দ্বিতীয় অবস্থানে ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট। আইপিডিসি ফাইন্যান্স রয়েছে তৃতীয় অবস্থানে। প্রায় 23 ভাগ বেড়ে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ছিল শ্যামপুর সুগার মিলস। এরপরে রয়েছে যথাক্রমে সোনারগাঁও টেক্সটাইল এবং তৃতীয় অবস্থানে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি। গত সপ্তাহে দর পতনের
শীর্ষে ছিল বেক্সিমকো, প্রায় 40% কমে প্রথমেই ছিল এই কোম্পানিটি। এরপরের অবস্থায় ছিল ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং শাহাজি বাজার পাওয়ার বন্ড, এটি ছিল তৃতীয় অবস্থানে। একই সাথে আমরা একটু দর্শক চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের খবরও আপনাদেরকে জানিয়ে দিব। সিএসসিতে মূল সূচক এটি সিএসপি, সেটি কিন্তু 1% মতো কমে দাঁড়িয়েছে, 15,149 পয়েন্টে, কমেছে অন্য দুটি সূচকও। লেনদেন হওয়া 329টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে 108টি, কমেছে 191টি এবং অপরিবর্তিত ছিল মাত্র 30টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সিএসসিতে গত সপ্তাহের লেনদেনের ভিত্তিতে শীর্ষে ছিল ব্র্যাক ব্যাংক, মোট 150 কোটি 48 লাখ টাকা শেয়ার হাত বদল করেছে। 68 কোটি 19 লাখ টাকা কিছু বেশি লেনদেনে পরের অবস্থানে ছিল প্রাইম ব্যাংক এবং তৃতীয় অবস্থানে ছিল গ্রামীণ ফোন। দর্শক, এই ছিল বিজনেস এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।